আজকে এখন আমরা আলোচনা করব পোস্ট হারপেটিক হারপেটিক হারপিস নিউরালজিয়া নিয়ে। পোস্ট হারপিস নিউরালজিয়া কাদের ক্ষেত্রে হয়? যেটা কারণে হয় ব্যাসিলাস জোস্টা ভাইরাসের কারণে হতে পারে, এবং চিকেন পক্স ভাইরাসের কারণে এবং হারপিস জোস্টারের কারণে হয়, এবং সাইকেলের কারণে হতে পারে। এখন হারপিস এখানে মোস্ট ক্ষেত্রে হারপিস জোস্টার সেলফ লিমিটিং থাকে, এবং পেইনের কারণে এবং এই পেইন হয়, এরপরে পেইনটাকে সাফারিং হতে পারে, এবং এলালের ক্ষেত্রে বেশি হয়। এর সাথে কী হয়, পার্সেন্টেজ পেশেন্টের ক্ষেত্রে এই কয়েক মাস ধরে পেইন হয়, এবং পরবর্তীতে র্যাশটা রিমুভ হয়ে যায়। র্যাশটা রিমুভ হয়ে গেলে তখন তাকে পোস্ট হারপেটিক নিউরোলজিয়া ডেভেলপমেন্ট করে। এখন পোস্ট হারপেটিক নিউরোলজিয়ার ডেফিনেশন কি? এটা ট্রেডিশনালি তাদের ক্ষেত্রে হয় যে পার্সিস্টেন্স অফ দ্য পেইন, এটা 1 মাস ধরে পেইন থাকবে র্যাশটা চলে যাওয়ার পরও, এবং মোস্ট রিসেন্টলি অ্যাকুইট হারপেটিক নিউরোলজিয়ার কারণে পেইন হবে, এবং এবং এখানে কেন প্রথম হলো 30 দিন অথবা তার বেশি সময় ধরে পেইন অথবা র্যাশ থাকলে এই রেস্টটা 1 মাস থাকে, তখন তাকে পোস্ট হারপেটিক নিউরোলজিয়া ডেভেলপমেন্ট করবে। সাবঅ্যাকুইট হারপেটিক নিউরোলজিয়া কাদা হবে, পেইন পরবর্তীতে কী হবে, র্যাশটা চলে যাওয়ার পর হবে, এবং এবং এই র্যাশটা 4 মাস ধরে যাওয়ার পর র্যাশটা চলে যাবে। এবং পোস্ট হারপেটিক নিউরোলজিয়া তাদের ক্ষেত্রে হয় যদি র্যাশ 4 মাসের বেশি সময় ধরে থাকে, র্যাশটা রিমুভ হয়ে গেলে, এবং এতে পোস্ট হারপেটিক নিউরোলজিয়া ডেভেলপমেন্ট করবে। এখন পোস্ট হারপেটিক নিউরোলজিয়া কাদের ক্ষেত্রে বেশি হয়? প্রথম, এটা কী হয়, এটা যদি কারো যদি হারপিস জোস্টার ইনফেকশন হয়, তাহলে কী হবে, ইমিউন সিস্টেমটা নষ্ট হয়ে যায়। কেন? এইজের কারণে, ডিজিজের কারণে, এবং এটা কেমোথেরাপির কারণে। অ্যানুয়াল রেজিস্ট্যান্স হেলদি পিপলের ক্ষেত্রে হয়, যাদের 20 বছরের নিচে থাকে তাদের ক্ষেত্রে, এবং 1000 থেকে 1 জনের মধ্যে ঘটনা ঘটে, এবং 80 বছরের লোকদের এটা বেশি হয়। এবং সেভারাল টাইমসের ক্ষেত্রে দেখা যায় যে যাদের ক্যান্সার এবং এইচআইভি ইনফেকশন তাদের ক্ষেত্রে হারপেটিক নিউরোলজিয়ার চান্স থাকে। এখন রিস্ক ফ্যাক্টর কাদের ক্ষেত্রে বেশি হতে পারে? এটা ওল্ডার এজের কারণে হতে পারে, তারপর হলো এরা গেটার অ্যাকুইট পেনের কারণে হতে পারে, এবং গেটার র্যাশ সিভিয়ারিটির কারণে হতে পারে। পেশেন্টের ক্ষেত্রে যাদের পোস্ট হারপেটিক নিউরোলজিয়া থাকে, যদি বয়সটা করে, তখন তাদের কি সিভিয়ারিটিটা বেড়ে যায় এবং সিমটমটা থেকে যায়, এবং রিস্ক অফ পোস্ট হারপেটিক নিউরোলজিয়া বাট ইমিউনো কম্প্রোমাইজ তাদের ক্ষেত্রে বেশিটা বাড়ে না। এখন আমরা জানবো যে পেন্টের প্যাথোজেনেসিস কীরকম। এটা কেন হয়? যদি কারো যদি ইনফ্লামেশন থাকে, এর সাথে যদি ভাইরাল পার্টিকেলগুলো সেন্সরি নার্ভ থেকে স্কিন এবং সাবকনশিয়াস টিস্যুতে চলে যায়, এর ফলে কী হয়, নার্ভের স্ট্রাকচারগুলো ড্যামেজ হবে, এবং প্রাইমারি নিউরনগুলো কী হয়, যদি বেশি অ্যাক্টিভ হয়, তখন কী হয়, টিস্যুতে ড্যামেজ হয়। এর ফলে কী হয়, ডর্সাল হর্ন নিউরনটা হয়, এর ড্যামেজ হওয়ার কী হয়, যেটা তখন কী হয়, ইনপুটটা কমে যায়, সেন্সেশনের ইনপুটটা কমে যাবে। এর ফলে কী হবে, স্পন্টেনিয়াস এবার কী হবে, পেইন মেনটেন করার যে ক্যাপাবিলিটি কমে যায়, এবং এর ফলে টিস্যু ড্যামেজ হতে থাকে। এরপর কী হতে পারে, কিছু ক্ষেত্রে কী হয়, যদি ব্যাসিলাস জোস্টার ভাইরাল রেপ্লিকেশন হয়, তাহলে এক্ষেত্রে পোস্ট হারপেটিক নিউরোলজিয়ার চান্স আছে। এবং র্যান্ডমাইজ ডাবল ব্লাইন্ড এবং ফেলিও কন্ট্রোলেড ট্রায়াল করতে আইবি এবং ওয়ালাসাইক্লোভিয়ার যদি 56 দিন ধরে ইউজ করা হয়, এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে ট্রিটমেন্টটা ফেল হলে কি পোস্ট হারপেটিক নিউরোলজিয়ার চান্স থাকে। এখন আমরা কী ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট করবো। প্রথম কি, হারপিস জোস্টার ভাইরাস এবং পোস্ট হারপেটিক নিউরোলজিয়া সবসময় সিভিয়ার কন্ডিশন থাকে। এর সাথে কী থাকে, সাইকোসোশাল ডিসফাংশন থাকে। থোরাসিক, সার্ভাইকাল এবং ট্রাইজেমিনাল নামগুলো বেশি এখানে এফেক্ট হয়। পেইন্টের সাথে কি অ্যাকুইট জোস্টার ইনফেকশন হতে পারে, যেমন শার্প এবং স্ট্যাবিং সেন্সেশন লাগবে, বার্নিং পেইন ডেভেলপমেন্ট করবে, যার পোস্ট হারপেটিক নিউরোলজিয়া আছে। এবং 90% ক্ষেত্রে যাদের পোস্ট হারপেটিক নিউরোলজিয়া, তাদের ক্ষেত্রে কী হয়, অ্যালোডাইনা ডেভেলপমেন্ট করে। এবং প্যাটার্ন যাদের এরা পোস্ট হারপেটিক নিউরোলজিয়া, তাদের ক্ষেত্রে কী হতে পারে, মানে কোনো সেন্সেশন থাকে না, এবং কী থার্মাল কোনো সেন্সেশন থাকে না, ট্যাকটাইল কোনো সেন্সেশন থাকে না, পিনপিকি মানে একটা পিনে খোঁচা দিলেও তার কোনো সেন্সেশন থাকে না, ভাইব্রেশনের কোনো সেন্সেশনও থাকে না, এবং স্কিনেও কোনো সেন্সেশন থাকে না। এটা এক্ষেত্রে সাইড টেস্ট যদি আমরা কন্ট্রাল্যাটারাল টেস্টটা আগের মতোই পাওয়া যায়। সেজুরি ডেফিসিট হতে পারে, যেমন এরা পরবর্তীতে, এবং ডামাটোমাটা মাজিনেও তখন সেন্সরি অনেক লস হয়। অ্যালোডাইনিয়া তাদেরকে, এবং এক্ষেত্রে কী হয়, অ্যালোডাইনিয়া থাকতে পারে, যারা সেন্সেশন প্রিজার্ভ করে, এদের ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, এবং সাথে পেইন থাকে, এবং তাদের কি পেইন থাকার সাথে সাথে সমস্যার সাথে কী হয়, পেনের ফিলিংটা নষ্ট হয়ে যায়, এবং সেন্সেশনটা লস হয়। এবং কাদের ক্ষেত্রে, এক্ষেত্রে কী ক্ষেত্রে পোস্ট হারপেটিক নিউরোলজিয়া তাদের ক্ষেত্রে থাকে, যাদের পেইনটা কন্টিনিউ চলতে থাকে, এটাতে কি থাকে, এবং পরবর্তীতে যেহেতু তাদের একটা হারপিস জোস্টার ইনফেকশন থাকে, সেটা নার্ভটাও ড্যামেজ হয়। পোস্ট হারপিস সিস্টেম তাদের ক্ষেত্রে করা হয় যাদের এই যদি এই মাস থেকে মাস থেকে বছর পর্যন্ত এই ডিজিজটা চলতে পারবে। এবং এই বিষয়টা তখন সেম ডিস্ট্রিবিউশন, যেমন প্রথমে র্যাশ হয়, তার র্যাশটা একটা স্পেশাল সময়
রিমুভ হয়ে যায়, মানে থাকে না, তারপর ডেভেলপমেন্ট করে। এক্ষেত্রে সার্জিক্যাল প্রসিডিউর কারণে হতে পারে এবং টুথ অ্যাবসেসের কারণে এটা হওয়ার চান্স থাকে। প্রথম আমরা এটা প্রিপারেশন কীভাবে করবো, এখন প্রিপারেশন কীভাবে করবো, যদি আমরা একই হার্পিস জোস্টারের ভ্যাকসিন দেই, যার ফলে কী হয়, হার্পিস জোস্টার এবং পোষাবের এরা হার্পিস নিউরালজিয়া প্রিভেনশন করবে। এর সাথে কী করতে হবে, আমরা অ্যান্টিভাইরাল দিতে পারি, এর সাথে কী দিতে পারি, এরা ট্রান্সিক্যাল অ্যান্টিডিপ্রেশন দিতে পারি, ডাবল বাইন্ড এবং 60 বছরের উপর যাতে তাদের ক্ষেত্রে 72 বছরের উপর তাদের ক্ষেত্রে এই ধরনের পেশেন্টকে দেওয়া হয়, এবং যাদের হাইপারটেনশন তাদের ক্ষেত্রে সাথে কিন্তু অ্যামোট্রিপ্লিন দেওয়া হয় 25 মিলিগ্রাম, এবং 90 দিন ধরে যাদের প্লেবো ডেভেলপ করে তাদের ক্ষেত্রে ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেশনটা দেওয়া হয়। এবং ট্রিটমেন্ট কী করতে হয়, র্যাশের 48 ঘন্টার মধ্যে ট্রিটমেন্টটা শুরু করতে হবে, এবং এর সাথে প্রাইমারি আউটকামটা ভালো হবে। এবং এক্ষেত্রে কী করতে, যাদের সামাদের পেন আছে তাদের ক্ষেত্রে এই ধরনের ট্রিটমেন্টটা দেওয়া হয়। পরবর্তীতে অ্যামিটিপ্লিন ট্রিটমেন্ট দেওয়ার পর দেখা যাচ্ছে যে এই ট্রিটমেন্টটা পেনটা অনেকটা রিডিউস করে গেছে। এটা কি দেখতে হবে, আমরা এপিডুরাল স্টেরয়েড দেবো। কেন দেবো এটা, আমরা দেখছি যে 50-এর উপর তাদেরকে 598 জন পেশেন্টকে এই ট্রায়ালটা দেওয়া হয়েছে। এবার কী হয়, এদেরকে আমরা কী দিয়ে এপিডুরাল ইনজেকশন দেবো, কি মেথাইলপেনিডিলোসন এবং বুপিভ্যাকিন দিব। যদি এক্ষেত্রে দেবো যাদের 6 মাস ধরে যাতে হার্পিস নিউরালজিয়া যেতে কোনো ট্রিটমেন্ট তখন কাজ হচ্ছে না, তখন আমরা এই ধরনের এপিডুরাল স্টেরয়েড দেবো। এবং সেটা কী থাকবে, 1 মাসের এই পেনটা কী করতে, 1 মাসের মধ্যে যাদের এই পেনটা রিডাকশন করবে। এবং মাঝে মাঝে কিছু লোকের ক্ষেত্রে এইটা ভালো একটা কাজ করে না, যেমন এক্ষেত্রে কী যাদের প্লেসেবো কন্ট্রোল থাকে না এবং তাদের ডাবল ব্লাইন্ড সমস্যা থাকে, তাদের ক্ষেত্রে এটা কাজ খুব কম করে। রিপিটেড পেরিভার্টাল নার্ভ ব্লকস, এবং মাঝে মাঝে ক্ষেত্রে যাদের অ্যাগ্রাভেট দোষ থাকে এবং একটার সাথে র্যাশ ডেভেলপমেন্ট করে, তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড থেরাপি দেওয়া হবে, অ্যান্টিভাইরাল এবং অ্যানালিসিক দেওয়া হবে, এবং স্ট্যান্ডার্ড থেরাপি দেওয়া হবে। হিসেবে কী দেবে, পেরিভার্টাল ইনজেকশন দেওয়া হবে 48 ঘন্টার মধ্যে। এই র্যাশ ডেভেলপমেন্ট করলে তাদের ক্ষেত্রে এই ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়। এবং এর সাথে 1 মাসটা পোস্ট থেরাপি। আমার যাদের প্রিভার্টে 30% মধ্যে তাদের ক্ষেত্রে হার্পিস পেইন থাকে, এবং এদের ক্ষেত্রে 50% স্ট্যান্ডার্ড গ্রুপকে ট্রিটমেন্ট দেওয়া হয়। এবং হঠাৎ করে 3 মাস 6 মাস 12 মাস পোস্ট থেরাপির পর এরা দেখা যাচ্ছে প্রিভার্টেবল প্যারাভার্টেবল গ্রুপের ক্ষেত্রে হার্পিস নিউরালজিয়া অনেকটা কমে যায়। এবং এরপর কী হয়, তার কোয়ালিটি লাইফ আপনার ইমপ্রুভ করে, এবং তার সাথে ফলো আপে তাকে রাখতে হবে। এর সাথে আমরা কী দিতে পারবো, অ্যামিটিপ্লিন আমরা ননট্রিপ্লিন দেবো, এটা 25 মিলিগ্রাম দেবো 90 দিনের জন্য। পেশেন্ট যদি টলারেট করতে না পারে তাহলে গাবাপেন্টিন দেবো 1800 মিলিগ্রাম, এবং ডেলি ডোজ কতটুকু দেবো 90 দিনের জন্য। আর এর সাথে কী দেবো, অ্যান্টিডিপ্রেসেন্ট ড্রাগ দেবো। কেন দেবো, এটা পেইন রিলিভ করার জন্য এবং ম্যানেজড থেরাপিটা রাখার জন্য। এই ডিজিজটা কি ইনহিবিট করবে, যে নন এপিনেফ্রিন এবং সেরোটোনিন ঠিকমতো কমাই দিবে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের। এটার পরবর্তী কী করবে, নন রিসেপ্টিভ সিগন্যাল অফ দ্য পেরিফেরির এটা মানে সিগন্যালটা কমাই দিবে। এখন আমরা কি অ্যান্টিডিপ্রেসেন্ট আমরা কী করবো, আমরা কাদের ক্ষেত্রে বেশি দেবো, যাদের পোস্ট রেসপেক্টিভ র্যান্ডমাইজ ডাবল ব্লাইন্ড এবং ক্রসওভার কম্পারিশন আছে, তাদের ক্ষেত্রে আমরা অ্যান্টিডিপ্রেসেন্ট ডাক্তার অ্যামিটিপ্রিন দেবো 12.5 থেকে অথবা 150 মিলিগ্রাম পার ডেতে দেবো। এটা দিতে ললাজেপাম দেবো, যেটা 0.5 to 6 মিলিগ্রাম দেবো পার ডেতে, যাদের অ্যাক্টিভ পেলেবো থাকে এবং তাদের ইনঅ্যাক্টিভ পেলেবো থাকে। এবং এর সাথে কী দেবো, অ্যামিটিপ্লিন দেবো 65 মিলিগ্রাম পার ডেতে দেবো, সময় দেওয়া হয়। অ্যামিটিপ্লিন সিগনিফিকেন্টলি লোরাজেপাম অথবা ইনঅ্যাক্টিভ পেলেবোতে বেশি ভালো কাজ করে, এবং মডেলটি তাকে ব্রেন থেকে রিলিভ করে। এটাতে এবং অ্যান্টিডিপ্রেসেন্টের সাথে কী ধরবো আমরা, এটা কী সিমটিমটি রিলিভ করবে এবং অ্যামিটিপ্লিন লেভেলটাকে একটা মধ্যে একটা কোরিলেশন করবে। ননট্রিপ্লিনটা বেশি বেটার করবে, যেটা অ্যামিটিপ্লিনের সাথে ননট্রিপ্লিন আরও বেশি ভালো করবে। ডেসপ্যারামিনের সাথে এবং ডেসপ্যারামিন যদি দেওয়া হয়, এটাও ট্রাইসাইক্লিক অ্যান্টিডিপ্রেসেন্ট থেকে সাইড এফেক্ট কম আছে, এবং এটা কী করবে, হার্পিস নিউরালজিয়া থেকে তাকে রিমুভ করবে। এর সাথে কী করতে পারে, এই অসময় তাকে লেগ আপ করবো এই ট্রাইসাইক্লিক 3 সপ্তাহ আগে পেইনটা রিমুভ করার জন্য। এর সাথে কী অ্যান্টিকনভার্সন দেবো, কি গাবাপেন্টিন দেবো কতটুকু, র্যান্ডমাইজ দেবো, ডাবল ব্লাইন্ড দেবো, প্লেবো কন্ট্রোল করবো, যেটা 229 পেশেন্টের ক্ষেত্রে। এরা পরবর্তীতে কী করবো, তার সাথে টাইট্রেশন করবো, যেটা ম্যাক্সিমাম ডোজ করবো 60 মিলিগ্রাম পার ডে দেবো, এটা ম্যাক্সিমামটা মেনটেন্স করবো, এবং বাকি 4 উইক্স দেবো, যেটা স্ট্যাটিস্টিক্যালি কী করবো, পরবর্তী আস্তে আস্তে তার ইমপ্রুভ হলে ডোজটা আস্তে আস্তে কমাই দেবো, এবং তাদের এবং বেনিফিট পেলেবো থাকে এক্ষেত্রে তাদেরকে এটা দেবো।
এটাতে কী করবে, তার স্লিপ ইন্টারভেনশনটা কমে যাবে এবং কোয়ালিটি অফ লাইফটা ডেভেলপমেন্ট করবে। সেকেন্ডলি রেট্রোমাস আবার সেকেন্ডবার এটা কী করবো, ওই ট্রায়ালটা ইউজ করবো কতটা 1800 থেকে 2400 মিলিগ্রাম পার ডে পরবর্তীতে ইউজ করবো। এর সাথে অ্যান্টিকমাস হিসেবে কী প্রিগাবা ইউজ করবো, যেটা কী করবো কিছু পেশেন্টের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রিগাবা ইমপ্রুভমেন্ট করে, যেটা যদি পেইনটা কমায়, যদি 150 থেকে 600 মিলিগ্রাম মতো দেওয়া হয়। কমন সার্টিফিকেটে ডিজিনেস হতে পারে, সলোমেন্স হতে পারে, ড্রাই মাউথ হতে পারে, পেরিফেরাল এরিয়া হতে পারে এবং ওয়েট গেইন হতে পারে। এবার স্টার্টিং করতে শুরু করবো 150 মিলিগ্রাম করবো এবং ডিভাইড করবো 2 থেকে 3টে ডোজ করবো এবং ডোজটা বাড়িয়ে 600 মিলিগ্রাম মধ্যে নিয়ে যাবো। যখন ডক্টর স্টার্ট করবো তখন এটা কয়েক সপ্তাহ ধরে রাখবো এবং কয়েক সপ্তাহ ধরে বন্ধ রাখতে হবে, মানে মাথার কারণে উইথড্রয়াল সিনড্রোম হওয়ার চান্স আছে। ওপোয়েট র্যান্ডমাইজ ডাবল ব্লাইন্ড এবং ক্রসওভার স্টাডি করে দেখা গেছে যে ক্রসওভার স্টাডি করে কী করবো, ক্লোনিডিন দেবো 0.2 মিলিগ্রাম দেবো, আইবুপ্রোফেন দেবো 800 মিলিগ্রাম এবং কোডেইন দেবো 120 মিলিগ্রাম পেলেবো দাদা দেবো এবং 24 ক্ষেত্রে কী করবো, তারপর সারাবাটে নিউরল যা ডেভেলপমেন্ট করছে। কোকেন এবং কোডেইন দেবো, কী করবো পেনটা কমাবে, যার সাথে যেটা পেন কমাবে কীভাবে পেলেবো থেকে এর সাথে কারণ যদি আইবুপ্রোফেন কাজ না করে তখন আমরা ক্লোনিডিনটা দেবো, কোডেইন দেবো। ক্লোনিডিন কী করবো যাদের এবং ক্লোনিডিন কী করবো আবার কোডেইন তাকে পেন থেকে রিলিভ করবে কোডেইনের থেকে। এটাতে কী করবো, র্যান্ডমাইজ কন্ট্রোল টার অক্সিকরণ দেবো এবং যাদের পেলেবো আছে তাদের প্রসাবের নিউরোলজি তাদের ক্ষেত্রে দেবো এবং এবং পেনফুল ডায়াবেটিক নিউরোপ্যাথি এর সাথে কী দেবো আমরা প্রেগাবালিন দেবো। এর সাথে আমরা কী করবো, এরা আমরা দেখেছি যে আমাদের 76 জন পেশেন্টের ক্ষেত্রে আমরা স্টাডি করে দেখছি যে ট্রিটমেন্টে ওফারমরফিন হয় এবং ম্যালারিয়ন এবং ট্রাইসাইক্লিন অ্যান্টিডিপ্রেসেন্ট নটিপ্রিন দেওয়া হয় এবং ডোপামিন দেওয়া হয়, তাহলে তাদের ক্ষেত্রে অনেকটা ইমপ্রুভ করছে এই ট্রিটমেন্ট দেওয়ার পর। এক্ষেত্রে কী দিচ্ছি তাদের এবং পরবর্তীতে কী করবো, এই যে ট্রেন্ডি ট্রিটমেন্ট এর অপরের থেকে অনেক ভালো কাজ করে মোস্ট পেশেন্টের ক্ষেত্রে। এই সাথে মানে অনেক পেশেন্টের ক্ষেত্রে আমরা সবসময় কী করে ওপোয়েটটা সাজেস্ট করি ট্রাইসাইক্লিন অ্যান্টিডিপ্রেসেন্ট চাইতে। এখন ট্রামাডল ওষুধ দেওয়া হবে যদি পোষাহাঁড়ি নিউরোজাল থেকে, তা এটাও কিছু বেনিফিট দিতে পারে এই পোষাহাঁড়ি নিউরোজাল থেকে। ক্যাপসিনিন, টপিক্যাল ক্যাপসিনিন কেন দেবো, এটা পোষাহাঁড়ি নিউরোজাল থেকে অনেক এফেক্টিভ, যেটা মডারেট পেইন রিলিভ করে এবং 20% রিডাকশন করে পেইনের ক্ষেত্রে এবং প্লেসেলেবোকে 6% রিডাকশন করতে পারে। ক্যাপসিনিন প্লেসেবো যদি দেওয়া হয় স্কিন রিঅ্যাকশনটাও কমাবে এবং পেশেন্ট অনেক উন্নতি করে এবং এটা সাইড এফেক্টে বার্নিং হতে পারে, স্লাইটিং ইথেম হতে পারে এবং ট্রু ব্লাইন্ডিং হওয়ার চান্স থাকে এখানে। এবং মাথার পেশেন্ট আবার ক্ষেত্রে কি এই ক্যাপসাইনিন কী করে টলারেট করতে পারে না। টপিক্যাল লিডোকাইন দেবো আমরা কেন, টপিক্যাল লিডোকাইন ট্রিটমেন্ট করবো যে পোষাহাঁড়ি নিউরোজাল ভালো ট্রিটমেন্ট দিবে, যেটা এখনও এস্টাবলিশ করা হয়েছে, এস্টাবলিশ ভালো মতো হয় নাই। আমরা মেটা অ্যানালিসিস দেখেছি যে 2007 সালে দেখছি যে 2টা স্মল ট্রায়াল করছে যেটা ভালোভাবে কাজ করে এবং টপিক্যাল লিডোকাইন, এবং দেখা যাচ্ছে যে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে টপিক্যাল লিডোকাইন থেকে পেন রিলিফটা অত ভালো হয় না এবং পেন রিলিফের সাথে কী হয় যাদের এরা এবং টপিক্যাল লিডোকাইনের ক্ষেত্রে আরও ভালো ট্রিটমেন্ট আছে যেটা দিলে পেন থেকে তাকে রিলিভ করা যাবে। এর সাথে টপিক্যাল আমার সাথে টপিক্যাল লিডোকাইন থেকে ট্রিটমেন্ট হয় না, সেক্ষেত্রে আমরা এটা কম ইউজ করে ভাসলিন ড্রাগ হিসেবে, এবং এটা ভাসলিন ইউজ করার পর ভালো মতন ভালো হওয়ার লজিন এবার পাওয়া যায়নি। এখন আমরা আলোচনা করবো ইন্ট্রাথেক্যাল স্টেরয়েড এবং যার পোষাহাঁড়ি নিউরোলজি আছে তাদের ক্ষেত্রে ট্রাইজেমিনামটা সমস্যা করে। এরপর কী হয়, এটা থেকে গ্লুকোটিকস রিজনেবল দেওয়া হয় এটা, কারণ যদি অন্যান্য ট্রিটমেন্টে কাজ না হয় তখন তাদেরকে কী দেওয়া হয়, ইন্ট্রাথেক্যাল স্টেরয়েড দেওয়া হয় এবং ইন্ট্রাথেক্যাল স্টেরয়েড কী দেওয়া হয় তাকে ইন্ট্রাথেক্যাল মেন্টাপেডিলেশন দেওয়া হয়, সাথে লিডোকাইন পাস দেওয়া হয় 402টা এবং এর সাথে কী হয়, যদি এটা তখন দেখা হয় যখন ইন্ট্রাথেক্যাল লিডোকাইনটা 4 সপ্তাহ তারপরে কোনো কাজ না করে তখন এর সাথে মেটাপেডিলেশন অ্যাড করা হয়। ইন্ট্রাথেক্যাল লিডোকাইন 90% যাদের মেটাপেডিলেশন গ্রুপ আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 4 সপ্তাহের মধ্যে পেনটা ভালোভাবে রিলিভ হয়েছে এবং 6 থেকে 7 সপ্তাহের মধ্যে ভালো কাজ করছে। এর সাথে কী হয়, যাদের অ্যালোডাইনো থেকে তাহলে কমে 70% পেশেন্টের ক্ষেত্রে যদি মেটাপেডিলেশন গ্রুপটা দেওয়া হয় এবং
এবং এর কোনো সিরিয়াস কোনো অ্যাডভার্স ইফেক্ট থাকে না ইঞ্জেকশন দেওয়ার পর। এটাতে আরেকটা স্টাডি করে জানা গেছে যে এটা থেকে সাথে এপিডুরাল মিথিওনিন দেয় তাহলে আরও বেশি ইমপ্রুভ করে। এখন কী হয়, এনডিএম রিসেপ্টর অ্যান্টাগনিস্ট কেটামিন কী করা হয়, এর সাথে আরও দিয়ে কেটামিন দিতে হবে। এটা কী হবে, পেনটাকে ভালোভাবে রিলিভ করে পেশেন্ট, যে পোস্টহারপেটিক নিউরোলজি আছে, বাট এটা সেডেশন করতে পারে, ডিসফোরিয়া করতে পারে এবং ডিসোসিয়েটিভ সমস্যা করতে পারে। র্যান্ডমাইজ ডাবল ব্লাইন্ড বা কষ্টবার আছে তাদের ক্ষেত্রে এই ডেক্সট্রা মিথরপেন কতটুকু 600 তাদের দিতে হবে। এটাতে কায়োথেরাপি, যাদেরকে স্মল আনবাউন্ড স্টেটাসে কায়োথেরাপি ফেশিয়াল পেইনের জন্য দেওয়া গেছে, যেটা পেশেন্টকে সিমটোমেটিক রিলিফভাবে দিতে পারে না, এজন্য এটা এখন বর্তমানে দেওয়া হয় না। এটা কী করতে হবে, আমরা পোস্টারের নির্ভরতা কী করতে পারি, আমরা হার্বিডোসার এবং ইকেতে স্টামাকর স্পাইনাল কর্ড স্টিমুলেশন করতে পারি যদি ফার্মোলজিক্যাল কোনো কাজে যদি কাজ না হয়। আলাদা কী থেরাপি দিতে পারি, সিম্পাথেটিক ব্লক করতে পারি, যেটা একেবারে হার্বাল নিউরোলজিতে ভালো কাজ করবে, এবং এর সাথে টেন্স দিতে পারি, এবং আকুপাংচার করলে করা হয়, এতে কোনো লাভ হয় না সেক্ষেত্রে। এবং এর সাথে যদি ইন্টারভেনাস লিডোকাইন তখন দিতে পারি যদি কারো থেরাপি যদি লিডোকাইন কাজ না হয়। এখন সবশেষে কী জানবো, প্রথম উপায়েড এবং ট্রাইসাইক্লিন অ্যান্টিডিপ্রেসেন্ট দেওয়া হয়, তাহলে এটা সবচেয়ে বেশি কাজ করে। ট্রাইসাইক্লিন অ্যান্টিডিপ্রেসেন্টে সে ফার্স্ট ড্রাগ হিসেবে দেওয়া হয় পোস্টহারপেটিক নিউরোলজির হাতে, এবং এটা যদি ট্রাইসাইক্লিন অ্যান্টিসে কাজ না করে তাহলে ওপর দেওয়া হবে। এই ড্রাগসগুলোকে সিমুলটেনিয়াসলি দেওয়া হয়, এবং ট্রাইসাইক্লিন যদি তখন কাজ না করা হয় তখন দুটো একসাথেই দেওয়া হয়। ফ্রিকুয়েন্টলি যদি এইসব স্লিপ, এতে কী হয়, এটি ট্রিটমেন্ট স্লিপটা ইমপ্রুভমেন্ট করবে এবং সাফারিংটা আরও কমাবে, এবং এক যে ট্যাট্রেশনের ডোজ করা হয় তাহলে অ্যালার্জেনিক ইফেক্ট কাজ করতে পারে, মানে সে তার ঘুম আসতে পারে। অ্যান্টিকনভার্স হিসাবে গার্বেন্টিন প্রেগাবলিন দেওয়া হয়, তাও কাজ করে যদি ট্রাইসাইক্লিন কাজ না করে। এটাকে টপিক্যাল ক্যাসপেরিন রিলিফ দিতে পারে, বাট এটা মানুষ পেশেন্ট ভাবে টলার করতে পারে না। তবে লিডোকাইন দেওয়া যেতে পারে, শর্ট টার্ম রিলিফ দেয়, লং টার্ম নিয়ে কোনো কাজ করে না। আইভি লিডোকাইন তখন ইফিটি থাকে যদি কারো এসবেও কাজ না করে। এটা থেকে গোকর্ট ইঞ্জেকশন তখন পেশেন্ট দেওয়া হয় যার ইন্টেটেবল পেইন থাকে এত কিছু দেওয়ার পরও, বাট ট্রাইজেমিনাল নান রিলেটেড পেইন থাকলে তখন এই ইন্টা থেকে গোকর্টিকের কাজ করে না। স্পাইনাল হিসেবে পেরিফেরাল নার্ভ স্টিমুলেশন এটা ভালো কাজ করে রিফ্র্যাক্টরি কজের ক্ষেত্রে। তাহলে হাইব্রিড নিউরোলজি আলোচনা ছিল এতটুকু পর্যন্তই।